বাংলাদেশটা এখন হরিলুটের বিষয় হয়ে আসছে। এখন এইটা যদি মানে এটাকে যদি ঠেকাতে হয়, তাহলে আমাদের আদতে আমাদের একটা ঐতিহাসিক পরিবর্তন দরকার। মতিউর রহমানরা একদিনে সৃষ্টি হয় না, বেনজিরও একদিনে সৃষ্টি হয় নাই। তারা ইতিহাস থেকে ভালো জিনিসটা না শিখে তারা নেগেটিভ জিনিসটা শিখছে। বাংলাদেশের ক্ষেত্রে এ একেক সময় একেকটা আপনার হাইপ আসে যেটা আ রাজনীতি থেকে বহু দূরে চলে যায়। তো যে ক্ষেত্রে আজকে ঈদের আগ থেকে শুরু করে বিশেষ করে ডক্টর মতিউর রহমান, আজিজ, বেনজির এবং সর্বশেষ এখন শামস টুকু, এদের আচার-আচরণ নিয়ে কোনো কথা বলা আসলে কঠিন। কারণ দুর্বৃত্তদেরকে নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে কিছুটা ওপেন হইতে হয় এবং কিছু কথা বলতে হয়। যেগুলো আসলে আমরা কেউই বলতে চাই না, বলার ইচ্ছেও নাই। কারণ হলো এই অসভ্যদের নিয়ে কথা বলা আর সময় নষ্ট ছাড়া আমার কিছু মাঝে, মাঝে মনে হয় না। এদেরকে যাদের লাগাম টেনে ধরা দরকার, আসলেই এই দুর্নীতিটার যে ইতিহাস, সেটা যদি একটু আলোচনা না করি তাহলে এরা কোথা থেকে আসলো সেটা জনসাধারণ বুঝবে কিনা জানি না। আমার মনে হয় জনসাধারণ আজকে ডিজিটাল কারণে প্রিন্ট মিডিয়ার কারণে আ বেসিক্যালি বাস্তবতা এখন আর কোন কিছুই গোপন রাখা সম্ভব না। সবাই সবকিছু বুঝে। কিন্তু বুঝলেও সময়ের প্রেক্ষিতে অনেকেই অনেক ইতিহাসগুলো ভুলে যায়। আপনি দেখেন ৭৫ এর পরবর্তীতে বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে এগুলির যে জন্মগ্রহণ এগুলি বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে এরা কিন্তু দেখেছে যারা দেশ চালায়, যারা রাষ্ট্র চালায়, যারা রাজনৈতিক কথা বলে, তারা নীতির কথা বলে, তারাই নীতিভ্রষ্ট হয়ে যে সমস্ত কার্যকলাপ করেছিলেন, আমাদের এই স্বৈরাচার এরশাদ সরকার অথবা পরবর্তীতে যারা এসছেন তার আগেও যারা ছিলেন সামরিক বাহিনীতে, তারা তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য শুধু দুর্নীতি না, তারা হত্যা করতেও দ্বিধাবোধ করে নাই। তারা ৭৭ সালে যদি দেখেন জিয়াউর রহমান যেভাবে তার ক্ষমতাকে পাকাপুষ্ট করার জন্য মানে আর্মি, বিডিআর, পুলিশ এবং নেভি, বিমান বাহিনী মানে কি না করছে সে তখনকার সময়ে। এখন এইগুলি কিন্তু মানুষ অভিজ্ঞতার আলোকে ধরে নিছে যে আমরা অন্তত মানুষ হত্যা করতেছি না। আমরা কিছু টাকা পয়সা রোজগার করতেছি অনৈতিকভাবে। সেই ক্ষেত্রে এই যে পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতা আসলেন, তার পরবর্তীতে উনার মৃত্যুর পর উনার ছেলে আসলেন বা উনার ওয়াইফ আসলেন খালেদা জিয়া। তারা হাওয়া ভবন বিভিন্নভাবে রাষ্ট্রের মধ্যে যেই মানে সন্ত্রাস, রাষ্ট্রের মধ্যে যে বিশৃঙ্খলা, রাষ্ট্রের মধ্যে যে অনৈতিকতা সৃষ্টি করছিল, এগুলি ধীরে, ধীরে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে আসছে। মতিউর রহমানরা একদিনে সৃষ্টি হয় না, বেনজিরও একদিনে সৃষ্টি হয় নাই। তারা ইতিহাস থেকে ভালো জিনিসটা না শিখে তারা নেগেটিভ জিনিসটা শিখছে। যার কারণে তারা মনে করছে যে এই সুযোগে আমরা যা কিছু করার করব। কিন্তু এর মানে এই না যে আমি এই বিষয়গুলিকে সাপোর্ট করতেছি অথবা ডিফেন্ড করতেছি। আমার কেন জানি মনে হচ্ছে পরিবারের কর্মকর্তারা যখন অসৎ হয়, দুর্নীতিবাজ হয় তখন তাদের পরিবারও আস্তে, আস্তে ওইদিকে ইচ্ছা থাকুক অনিচ্ছা থাকুক সেদিকে প্রবাহিত হয়। আজকে বাংলাদেশের বিভিন্ন সময়ে অনৈতিক সরকার এবং অবৈধ সরকারের ক্ষমতা আসার পরে এই জিনিসগুলো ধীরে, ধীরে গড়ে উঠছে। যার কারণে এটা যে কালচার যা ইনফ্লুয়েন্স এটা সমাজের বিভিন্ন স্তরে এটা প্রবাহিত হইছে। সেটা সরকারি কর্মকর্তারা এই জাতীয় চুরি করতে পারে বা এইভাবে বিশাল অঙ্কের টাকা তারা পাচার করতে পারে বা সংগ্রহ করতে পারে এটা অবিশ্বাস্য। এই অবিশ্বাসের কারণে আমি যে সরকারের ক্ষমতা থাকুক আমি এটা বলবো যে এদের লাগাম না টেনে ধরে এবং ২ টা কারণ থাকতে পারে। একটা হলো রাজনৈতিক যে আদর্শ ইচ্ছা সেটা সম্পূর্ণভাবে বিলুপ্তি হচ্ছে অথবা তারা এই জাতীয় লোকদেরকে নিজেদের পৃষ্ঠপোষকতা করার জন্য ভবিষ্যতে টিকে থাকার জন্য এদের মাধ্যমে টাকা পয়সাগুলোকে সংগ্রহ করতেছে। না হলে এই জাতীয় লোক হাজার, হাজার আপনার মিলিয়ন ডলার অথবা হাজার কোটি টাকা কিভাবে কি হচ্ছে এটা আসলে বোঝাটা একেবারেই মুশকিল। কারণ আমার মনে হচ্ছে কোন চেইন অফ কমান্ড ওখানে নাই। আমি এটা নির্বাহী প্রধান যিনি আছেন, রাষ্ট্র যারা চালাচ্ছেন শুধু তারা না, এটা তো বিভিন্ন ডিপার্টমেন্টে হচ্ছে ভাই। পুলিশ ডিপার্টমেন্টে তাদের তো একটা নীতিমালা আছে। আর্মির একটা নীতিমালা আছে বা এনবিআর এর একটা নীতিমালা আছে। নীতিমালাগুলা কোথায়? এখানে বসে, বসে আওয়ামী লীগের নেতারা বা বিএনপির নেতারা এটা পাহারা দিবে। বিষয়টা তো এরকম না। বিষয়টা হলো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে তাদের নীতিমালা আছে। সেখানে এটা পাহারা দেওয়ারও লোক আছে। এখন যদি রক্ষক ভক্ষক হয়
তাহলে আপনি কার কাছে যাবেন? তাতে আমার বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে নীতি নৈতিকতা সেটা একেবারেই বিলুপ্তির পথে। সেটা আপনার যারা পক্ষে আছেন বা দলের দেশ চালাচ্ছেন জি। তারা সহ যারা বিরোধী দল আছেন, ছোট, ছোট দল আছেন কারোই আমি নীতিটা দেখতেছি না বিদেশে বসে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশটা এখন হরিলুটের বিষয় হয়ে আসছে। এখন এইটা যদি মানে এটাকে যদি ঠেকাতে হয় তাহলে আমাদের আদতে আমাদের একটা ঐতিহাসিক পরিবর্তন দরকার এবং এই পরিবর্তনটা আমি আগেও বলছি বিভিন্ন টক শোতে এটা সমাধান একমাত্র রাজনৈতিক সমাধান। সেই সমাধানটা হবে সুদৃঢ় গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের জন্য যারা বিরোধী পক্ষে আছেন, যারা বিভিন্ন সময় ক্ষমতা ছিলেন, সংগ্রাম করছেন, তাদেরকে নৈতিকভাবে ঠিক হতে হবে। তাদেরকে আদর্শিকভাবে ঠিক হতে হবে। তাদেরকে প্রোগ্রাম ঠিক করতে হবে যে আমরা দেশের জন্য, দশের জন্য আমরা আসলে কি করব। সেই জবাবদিহিতা তারা নিচ্ছে না। তারা শুধু আলোচনার জন্য আলোচনা করতেছে, কথা বলার জন্য বলতেছে বা এক পক্ষকে ভাবে আঘাত করার চেষ্টা করতেছে। তাদের দায়িত্বটা তারা পালন করতেছে না। যার কারণে আপনার আমার এই টক শোতে বসে কথা বলতে হচ্ছে। এই কথা তো আমাদের কথা বলা না। এই কথাটা তো পার্লামেন্টে কথা। এই কথা তো বিভিন্ন ডিপার্টমেন্টাল কথা। এই কথা তো রাজনৈতিক নেতাদের বক্তব্য। তারা আজকে নীরব কেন? সেটা প্রগতিশীল ডান বাম সবার মধ্যে আমি সেটা দেখতেছি। এখন আপনি বসে আমরা অনেক কথা বলতে পারি। আমরা পুলিশ ডিপার্টমেন্ট চালাচ্ছি না। আমরা এনবিআর চালাচ্ছি না। আমরা আপনার 200 কোটি টাকা নিয়ে গেছে আপনার সেটা নিয়ে আমাদের কোনো হাত নাই। যাদের হাত আছে শীর্ষ পর্যায়ে তারা কোথায়? তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যার কারণে এখানে একটা দুদক নামে একটা সংগঠন করা আছে। দুদক আসলে দন্তহীন অবস্থার মধ্যে আছে। তাদের উপর আরেকটা দুদক করা যায় কিনা বা সুপ্রিম কিছু করা যায় কিনা সেটা নিয়ে আমি কথা বলতে চাই এবং আপনারাও বলেন। কারণ বাংলাদেশ তো এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকে তাহলে 18 কোটি মানুষের মানে পজিশনটা কোন জায়গায় যাবে, কি হবে আমি কিছুই বলতে পারি না। তবে যা হচ্ছে এটা দুঃখজনক। আমি কারোর ডিপেন্ড করতেছি না। এরা সমাজের কীটপতঙ্গ। এরা টাকাটা যেভাবে কামাচ্ছে বা যেভাবে সংগ্রহ করতেছে এটা সম্পূর্ণ অনৈতিক। আমি বিশ্বাস করি এবং আশা করি আমাদের যে সরকার ক্ষমতা আছে তারা এদের লাগামটা টেনে ধরবে এবং যে জিরো টলারেন্স নিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশে বিদেশে যেভাবে প্রচার প্রপাগান্ডা করতেছেন সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে উনি এখনো নড়ে নাই। কিন্তু ওনার আশেপাশে যারা আছে তারা হয়তো সেটাকে সুদৃঢ়ভাবে কন্ট্রোল করার মতো তাদের কাছে যেগুলি থাকা দরকার টুলস, এমুনিশন সেটা হয়তো নাই। এই না থাকার কারণে ডিপার্টমেন্ট গুলি অত্যন্ত মানে খারাপভাবে তারা অ্যাবিউজ করতেছে এবং বাংলাদেশের জনগণের টাকাগুলি পাচার করতেছে। এটা নিয়ে আসলে আমি আপনার কথা বলি সেটা ঠিক আছে। এটা একটা টুলস আমরা কথা বলি। কিন্তু এই কথাগুলো এক্সিকিউট নেওয়ার জন্য যাদের দায়িত্ব তারা কোথায়? আজকে যারা বিরোধী দল বলে দাবি করে বিশাল বিরোধী দল দেশের 90% লোক তাদের সাথে আছে। তাদের কোনো স্টেটমেন্ট তো আমি দেখতেছি না ভাই। যারা প্রগতিশীল দাবি করে, যারা মেহনতি মানুষের কথা বলে, মধ্যবিত্তের কথা বলে, নিম্নবিত্তের কথা বলে, তারা কোথায়? এখন হাসনাত আলী ভাই উনি একজন শিক্ষক। উনার পরিসর তো সীমাবদ্ধ। বা আমাদের ব্যারিস্টার ভাই থাকেন বিদেশে। আমার আফসারি ভাই আবেগের উচ্ছ্বাসে অনেক কথা বলেন ইতিহাস থেকে তার মনে অনেক কষ্ট। সেই কষ্টটাকে তো আমরা ক্যাশ করতে পারতেছি না। ক্যাশ করার জন্য তো এটাকে মাঠ পর্যায়ে নিয়ে আমাদের কথা বলতে হবে। তাহলে এই চোরদের ডাকাতদেরকে লাগাম টানা ধরবে। এখানে যারা তাদের সাথে আছে ডিপার্টমেন্টে একজন ৩ বার মন্ত্রী। অবভিয়াসলি ৩ বার থাকে সে একটা ফ্যাট সিচুয়েশন হয়ে যায়।